আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। এই শব্দের ভেতর কেউ আমার চিৎকারও শুনছে না। ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমাদের সামনে এসে কেউ দাঁড়াল। আমি তাকিয়ে দেখলাম শুভ্র স্যার। স্যারকে দেখে আসিফের হাত কিছুটা আলগা হতেই আমি জোরে হাত ছাড়িয়ে ছুটে গিয়ে স্যারকে শক্ত করে তার পেছনের পাঞ্জাবি খামছে ধরে জড়িয়ে ধরলাম। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কিছুক্ষণ পর স্যার আমাকে তার থেকে ছাড়িয়ে আসিফকে ধরে বেধম মারতে লাগল। স্যার প্রচণ্ড রেগে আসিফকে পাগলের মতো ঘুষি দিচ্ছে। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে আর বলছে, ওর হাত ধরেছিস? তোর এত সাহস? আরও যেন কিছু বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি স্যারের এই রূপ কখনো দেখিনি। আসিফ একবার কোনোমতে ছুটে দৌড়াতে চাইল, কিন্তু তার আগেই স্যার ওকে ধরে আবার মারতে লাগল। আসিফের অবস্থা প্রচণ্ড খারাপ। আর কিছুক্ষণ মারলে বোধহয় ও মরেই যাবে। আমি এবার স্যারকে আটকিয়ে বললাম, স্যার ছেড়ে দিন, এবার ও মরে যাবে। বাধা পেয়ে স্যার একটু থেমে যাওয়ার সুযোগে আসিফ পালিয়ে গেছে। স্যার এবার আমার দিকে তাকিয়ে সেই অগ্নিচোখেই চেঁচিয়ে বলতে লাগল, কমন সেন্স নেই? একা একা এখানে চলে এসেছ? বেশি সাহস দেখাও। এমনিতেই আমি ভয় কাঁপছিলাম, তার উপর স্যারের বকা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। স্যার আমার কান্না দেখে নরম হয়ে আমার মাথা তার বুকে টেনে নিল। আমি এবার স্যারের বুকে গিয়ে ডুকরে জোরে কেঁদে উঠলাম। তারপর স্যার আমাকে বাসায় নিয়ে আসল। সারা রাস্তা আমি কান্না করেছি। বাসায় এসে স্যার আমার হাত থেকে ভাঙা কাচের চুড়ির টুকরোগুলো বের করে ঔষধ লাগিয়ে দিতে লাগল। আমি ব্যথায় আহ করতে লাগলাম। সামনে তাকিয়ে দেখলাম স্যারের চোখ কেমন যেন ছলছল করছে। আমার আঘাতে যেন সেই ব্যথা পাচ্ছে। এরপর স্যার আমাকে ঘুমের ঔষধ খাইয়ে দিল। তারপর লাইট অফ করে বিছানায় নিয়ে আমাকে তার বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। লাইট অফ থাকার পরেও রুম হালকা আলোকিত হয়ে রয়েছে। আজ মনে হয় ভরা পূর্ণিমা। চাঁদের আলো উপচে পড়ে রুমে ঢুকে চারদিক জ্যোৎস্নার ন্যায় আলোকিত করে রেখেছে। কেমন যেন মায়াবী মায়াবী লাগছে রুমটা। ভয় আমার এখনো কাটেনি। স্যার আমার মাথা হালকা ঝাঁকিয়ে নরম গলায় বলল, এই সুপ্তি এত ভয় পেয়ে রয়েছ কেন? আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। জানো, প্রথম যখন কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম, ক্লাসে ঢুকেই দেখলাম তোমাকে। দেখলাম একটি মিষ্টি মেয়ে ঘুমে ঢুলুঢুলু অবাক চোখে তাকিয়ে আছে। চুলগুলোও হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার। একটি বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তুমি ঠিক সেভাবেই তাকিয়েছিলে। একটি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে। তোমাকে দেখে আমি সেদিন অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর প্রতিদিনই দেখতাম তুমি এক নজরে বইয়ের দিকেই তাকিয়ে থাকতে, একবারও আমার দিকে তাকাতে না, আর আমার চোখ বারবার কৌতূহলী হয়ে তোমার দিকেই চলে যেত। তোমার সেই চাহনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসত। শুভ্র স্যারের কথাগুলো শুনে আমার সব ভয় কান্না কোথায় যেন চলে গেল। কত মিষ্টি করে সে কথা বলছে। আমি তার কথার মাঝে হারিয়ে গেলাম। স্যার বলতে লাগল, জানো, যেদিন তুমি আমাকে প্রথম হড়বড় করে তোমার পছন্দের কথা বললে, সেদিন আমি চরম বিস্মিত হয়েছিলাম। তারপর যখন এক দৌড়ে আমার সামনে থেকে চলে গেলে, এক অপূর্ব অনুভূতিতে আমার মন ছেয়ে গেল। এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি। রাত দিন আমি যেন কোথাও হারিয়ে গেলাম। অকারণেই হাসতে লাগলাম। সবকিছুই খুব সুন্দর লাগতে শুরু করল। 4 দিন তুমি কলেজে আসলে না, তোমাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম। তারপর ক্লাস টেস্টের বাহানায় তোমাকে কলেজে আনালাম। প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগা শুরু হলো। কলেজের বিদায় অনুষ্ঠানে যেখানে সব মেয়েরা গাদা গাদা মেকআপ করে এসেছিল, সেখানে সবার মাঝে তুমি কতটা সিম্পল সাজে এসেছিলে। সেদিন প্রথম তোমাকে শাড়ি পরা দেখেছিলাম।
সাধারণের ভেতর অসাধারণ লাগছিলে তুমি। সেদিন তোমাকে দেখে মন থেকে একটা গানই বেরিয়েছিল, ভালোবাসি। স্যার খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিল। আমি তার বুকে মাথা রেখে চুপচাপ শুনছিলাম। স্যারের হৃদস্পন্দন খুব দ্রুত শোনা যাচ্ছে। সুপ্তি, তোমার মনে আছে আমি একবার তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম, কিন্তু তুমি সেখানে না গিয়ে আমাকে একটি নর্মাল স্ট্রিট ফুডের শপে নিয়ে গেলে। তুমি যে কেন রেস্টুরেন্টে যেতে চাওনি তা আমি খুব ভালোভাবেই বুঝেছিলাম। তোমাকে দেখে সেদিন আমি শুধু মুগ্ধই হচ্ছিলাম। যেখানে মেয়েরা তাদের পছন্দের মানুষকে নিয়ে দামি দামি রেস্টুরেন্ট যেতে চায়, খরচের ওপর খরচ করতেই থাকে, সেখানে তুমি আমাকে টেনে নিয়ে খরচ করতে দিতে না। কতটা সিম্পল তোমার মন, কত অল্পতেই খুশি হয়ে যাও। আমি এবার মুখ ফুলিয়ে বললাম, আচ্ছা। বিয়ের প্রথম রাতেই যে আপনি আমাকে বললেন আমি আপনাকে বড়লোক দেখে বিয়ে করেছি। স্যার মৃদু হেসে বলল, সেটা তো আমি তোমাকে রাগ করে হার্ট করার জন্য বলেছিলাম। আমি খুব ভালো করেই জানি আমার সুপ্তি এমন না। তাই তো যখন তুমি এটা শুনে আহত চোখে আমার দিকে তাকালে, আমি তোমার চোখে চোখ রাখতে পারলাম না। মাঠের কোণে গাছের গুঁড়িতে যখন আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম তখন হালকা রোদের কারণে তুমি হালকা চোখ কুঁচকে মুখে মিষ্টি হাসি নিয়ে সামনে তাকিয়ে হড়বড় করে কথা বলতে থাকতে। মাঠের খোলা বাতাসে তোমার সামনের চুল উড়তে থাকত। তোমার ওড়নার কোনা বারবার উড়ে আমার মুখে এসে পড়ত। তখন তোমাকে যে কি সুন্দর লাগত। আমি মুগ্ধ চোখে অপলকভাবে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার আমার জন্য প্রতিদিন যত্ন নেওয়া, কিছু না পেরেও আমার জন্য প্রতিদিনই নুডলস রান্না করে নিয়ে আসা, আমার দিকে মায়া চোখে তাকিয়ে থাকা, তোমার দুষ্টুমিগুলো সবকিছু আমাকে তোমার প্রতি কতটা যে ফুটবল বানিয়ে দিল তা আমি নিজেও বোঝাতে পারব না। তোমাকে ছাড়া নিজেকে শূন্য লাগতে লাগল। আমি তোমাকে ভালোবাসি সুপ্তি, অনেক 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 ভা। স্যারের কথাগুলো আমি আবছা আবছা শুনতে লাগলাম। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ বন্ধ হয়ে আসছে। কেমন যেন সবকিছু আচ্ছন্ন লাগছে। আমি আপ্রাণ চেষ্টা করছি চোখ দুটো খুলে রাখার, স্যারের কথা সম্পূর্ণটা শোনার, কিন্তু না, আমি পারলাম না। পরাজিত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্যার রুমে নেই। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। মাথাটা হালকা ভার ভার লাগছে। হয়তো ঘুমের ঔষধটা হাই ডোজের ছিল। তাই বেলকনিতে গিয়ে চেয়ারে বসলাম। বেলকনির রেলিংয়ের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে আনমনে তাকিয়ে রইলাম। সকালের শীতল হাওয়া আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ রাতে বলা স্যারের কথাগুলো ভাষা ভাষা মনে আসতে লাগল। স্যার আমাকে খুব আবেগ দিয়ে কিছু কথা হয়তো বলেছিল। কিছু কিছু কথা স্পষ্ট মনে আছে, কিন্তু কিছু কথা কেমন যেন মনে হচ্ছে স্যার কি বলেছিল নাকি স্বপ্ন দেখেছিলাম। হয়তো ঘুমের ঔষধের কারণে আমার এমন লাগছে যে স্যার সত্যি বলেছে, আসলে বলেনি, আমি কল্পনা করেছি। না হলে শুধু শুধু স্যার আমাকে এত ইমোশনাল কথা কেন বলবে? না, আমি বোধহয় স্বপ্নই দেখেছি। এমন স্বপ্ন তো আগেও কত দেখতাম। প্রথমে এই কথাগুলো মনে পড়ে যে ভালো লাগা শুরু হয়েছিল, এই বিভ্রান্তিতে জড়িয়ে সেই মনটা আবার খারাপ হয়ে গেল। এর 2 দিন পর আমি ভার্সিটিতে গেলাম। ভার্সিটির গেটে পা রাখার সাথে সাথে কোথা থেকে আসিফ এসে আমার পায়ে পড়ে মাফ চাইতে লাগলো, তাও আবার সবার সামনে। ও আপু আপু করে প্রচুর মাফ চাইছে। সবার সামনে আমার বিব্রত বোধ হতে লাগল। তাই আমি ওকে ঠিক আছে বলে চলে আসলাম। বুঝতে পারলাম শুভ্র স্যার শুধু ওকে মেরাই ক্ষান্ত হয়নি, আরও অনেক কিছু করেছে। ক্লাস শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম রিকশা করে। পথে সামিয়ার সাথে দেখা। সামিয়াও ওর ভার্সিটি থেকেই ফিরছিল। তারপর দুজনে মিলে রাস্তার ওপারে গিয়ে জমিয়ে ফুচকা খেতে লাগলাম। উফ, যা ভালো লাগছে না, কতদিন পর খাচ্ছি।
আমি অলরেডি 1.5 প্লেট খেয়ে আরেকটা ফুচকা মুখে তুলতে নিয়েছি, তার আগেই সামিয়া হাত দিয়ে পেছনে ইশারা করল। আমি ফুচকা মুখের সামনে ধরেই পেছনে ঘুরতেই দেখলাম স্যার দুহাত বুকের ভেতরে গুজে গাড়ির সাথে হেলান দিয়ে সানগ্লাস চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। সামনের চুলগুলো হালকা হালকা বাতাসে উড়ছে। একটি অ্যাশ কালারের শার্ট গায়ের সাথে ব্ল্যাক কালারের ডোরকাটা টাইটা একটু ঢিলা করে রেখেছে। ব্লেজারটা বোধহয় খুলে রেখেছে। শার্টের হাতা ফোল্ড করে রেখেছে কনুই পর্যন্ত। স্যারকে দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার এবার ধীরে ধীরে আগাতে লাগলো আমাদের দিকে। আমাদের সামনে দাঁড়িয়ে মাত্রই কিছু বলার জন্য মুখ খুলতেই আমি আমার হাতের ফুচকা স্যারের মুখে ঢুকিয়ে দিল। স্যার মুখে ফুচকা নিয়ে কিছুই বলতে পারছে না। আমি জোরে জোরে হাসতে লাগলাম খুব। সামিয়াও হাসছে। আর স্যার তাড়াতাড়ি ফুচকা গেলার চেষ্টা করছে কিন্তু পারছে না। ফুচকা খাওয়া শেষ হলে আমরা 3 জন তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর শুভ্র স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি জানালার পাশে বসে জানালার বাইরে হাত বাড়িয়ে নেড়ে নেড়ে বৃষ্টির পানি ছুঁচ্ছি। একটু পর স্যার আমার হাত টেনে বলল, কি করছো? ভিজে যাচ্ছ তো? আমি তার কথার তোয়াক্কা না করে আবার হাত বাড়িয়ে দিল। স্যার আবার হাত টেনে বলল, কতক্ষণ ধরে ভিজছ? ঠান্ডা লাগলো কি করবে? কথা বললে কথা শুনো না। তার কথা শুনে আমি ভুরু কুঁচকে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ স্যার আমার গালে একটা কিস করে বসল। আমি তো হতবাক হয়ে গেলাম। মুখ হা হয়ে গেল। চোখ বড় বড় করে গালে হাত দিয়ে ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যার মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসি বলছে, এতে আমার কোনো হাত নেই। তুমি বারবার মুখ ফুলিয়ে এত কিউট দেখাও কেন? বলে লাজুক হাসি দিতে দিতেই ল্যাপটপটা হাতে নিয়ে বাইরে চলে গেল। আর আমি এখনো গালে হাত দিয়ে মুখ হা করে ভাবছি, এটা কি হলো? রাতে শুভ্র স্যার আমাকে পড়াতে বসেছে। স্যার মুখের সামনে একটি মোটা বই তুলে পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে। কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। একসময় ঘুমে ঢুলতে ঢুলতে আমি কখন যেন স্যারের কোলেই মাথা পেতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখনো স্যারের কোলেই আছি। আর স্যার সেভাবেই বসা অবস্থায় খাটের সাথে হালকা হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। তার মানে আমি সারারাত এভাবেই ছিলাম। কিন্তু স্যার আমাকে ডাকল না কেন? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমার উঠে বসায় স্যার টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে একটি মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। আমি বললাম, আপনি আমাকে ডাকলেন না কেন? আপনার এভাবে ঘুমাতে সমস্যা হয়েছে না? স্যার মিষ্টি হাসি দিয়েই বলল, তুমি এত সুন্দর করে ঘুমিয়েছিলে ডাকতে ইচ্ছে করছিল না। তাই তো আমি সারারাত তাকিয়ে। কথাটা সম্পূর্ণ না করেই সে উঠে বাথরুমে চলে গেল। আর আমার মনে একটি ভালো লাগাও তৈরি করে গেল। একদিন বিকালবেলা আমার বড় আপু আর ভাবি আসল আমাকে নিতে। আমি তো সেই খুশি। সেইবার স্যার আমাকে যেতে দেয়নি। এবার গিয়ে তাকে জব্দ করতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। সামিয়ে বলল, ভাবি ভাইয়াকে বলেছ? আসলে স্যারকে আমি এখনো বলিনি। বললে তো আর আমাকে যেতে দিবে না। আমি মাকে মিথ্যা করে বললাম, মা আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে। আমি যাওয়ার পর আপনি একটু জানিয়ে দিবেন। মা বলল, সুপ্তি তুমি যাও, আমি বলে দিব। আমিও খুশি হয়ে চলে আসলাম। বাসায় গিয়ে পৌঁছাতেই বিছানায় ঝাঁপ দিয়ে পড়ে এক লম্বা ঘুম দিল। রাতে আর খেতেও উঠলাম না। বিছানা ছাড়লাম একেবারে সকালে। ফোন হাতে নিয়ে দেখি ৭৩টা মিস কল। সব শুভ্র স্যার দিয়েছে। আমি ভয় আর কল ব্যাক করলাম না। ফোন দিল ইনা আবার চলে আসতে বলে। আজ ৩ দিন হয়ে গেছে স্যার আর একবারও ফোন করেনি। তাই একটু মন খারাপ লাগছে।
আমার ফোন দেওয়ার ইচ্ছা করলেও কেমন যেন আর দেওয়া হলো না। তবে এখানে স্যারের করা রুটিনগুলো ইচ্ছামতো ভাঙছি। বেশ লাগছে, ভাবছি 1 মাসের আগে আর যাব না। কিন্তু স্যারকে দেখতেও ইচ্ছে করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনে একটি মেসেজ আসলো সামিয়ার নাম্বার থেকে। ওপেন করে দেখি লেখা, আজ বিকেলে এসে পড়ো, বড় ফুফু আসবে সন্ধ্যায়। সেই করা ফুফু আসবে, তার মানে তো যেতেই হবে। কি করার, ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বিকেলে। ওই বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাসার ভেতরে গিয়ে দেখি বাড়ি পুরো খালি। সামিয়ার নাম ধরে ডাকলাম কিন্তু সাড়া পেলাম না। রুমে গিয়ে দেখি স্যার সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমার সাড়া পেয়ে একবার চোখ তুলে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। তাকে দেখে আমি থমকে গেলাম। উস্কো খুস্কো চুল, মুখ দেখে মনে হচ্ছে 3 দিন ধরে শেভ করেনি। চোখ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাসার সবাই কোথায়? আজ নাকি ফুফু আসবে? স্যার না তাকিয়েই থমথমে গলায় জবাব দিল, সবাই নানু বাড়ি গেছে একটু আগেই। আমি কৌতূহলী চোখে বললাম, তাহলে সামিয়া যে আমাকে মেসেজ দিল আসার জন্য, ফুফু আসবে? স্যার ল্যাপটপ টিপতে টিপতে বলল, সেটা আমি দিয়েছি, ফুফু আসবে না। আমি ভুরু কুঁচকে বললাম, কিন্তু কেন? এবার স্যার ল্যাপটপ নামিয়ে উঠে এসে খপ করে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কেন? ফাঁকি কি শুধু তুমিই দিতে পারো? এই বলে সে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ শুভ্র স্যার রুমে এসে আমাকে ঝট করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলল, এই কয়দিন আমার ঘুম কেড়ে নিয়ে শান্তিমতো ঘুমিয়েছ না, আজ আমি ঘুমাবো। বলেই আমার কোলে মাথা পেতে শুয়ে পড়ল। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু হতভম্ব ভাবটা এখনো কাটেনি। স্যার এতদিন ঘুমায়নি কেন? আর আমি স্যারের ঘুম কেড়ে নিয়েছি মানে? ভাবতে ভাবতে আমি সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালের আলোয় আমার ঘুম ভেঙে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার এখনো ঘুমাচ্ছে। আমি স্যারকে সরাতে গেলে স্যার ঘুমের চোখেই হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। আমি যতই ছাড়াতে চাচ্ছি ততই সে আরো শক্ত করে ধরে তার মুখ আমার পেটে ঘষতে লাগল। আমার খুব সুরসুরি লাগছে, সাথে লজ্জাও। অনেক কষ্ট করে নিজেকে স্যারের থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ পর বের হয়ে দেখি স্যার উঠে পড়েছে। বসে বসে চোখ কচলাচ্ছে। বিকেলে আমি আর সামিয়া হলে বসে ক্যারম খেলছিলাম। হঠাৎ স্যার এসে বলল সেও খেলবে। 3 জনে জমিয়ে খেলছি, কিন্তু স্যারের জন্য আমি আর সামিয়া কেউই বেশি গুটি নিতে পারছি না। আর ওদিকে স্যার তার সাইডে গুটির পাহাড় জমিয়ে রেখেছে। অবশেষে স্যার ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড আর সামিয়া লাড্ডু। আমি তো সেই খুশি, এর আগেরবার সামিয়া আমাকে গেম খাইয়েছিল তাই। আর এটা নিয়ে আমাকে অনেক খ্যাপিয়েছে। তাই আমিও এখন ওকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌড়ে উঠতে গেছি, তখনই ক্যারমে পা বেজে ঠাস করে সোফার সাথে পায়ের বাড়ি খেলাম। খুব ব্যথা পেয়েছি। আমি বুঝতে পারছি হাঁটুর খানিকটা নিচে কেটে গেছে, কিন্তু ওদেরকে মুখে হাসি এনে বললাম ঠিক আছি। রুমে বসে সেলোয়ার খানিকটা উঁচু করে দেখছিলাম কতটুকু কেটেছে। এমন সময় স্যার আসল হাতে একটি মলম নিয়ে। স্যারকে দেখে আমি তাড়াতাড়ি সেলোয়ার নিচে নামিয়ে নিলাম। স্যার আমার সামনে বসে হঠাৎ আমার সেলোয়ার ধরে উপরে উঠাতে লাগল। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে আবার নামিয়ে দিল। এবার স্যার রেগে গিয়ে একটান দিয়ে সেলোয়ার কাটা জায়গা পর্যন্ত উঠিয়ে নয় মলম লাগিয়ে দিতে লাগল। আমার খুব অস্বস্তি লাগছে, তাই আমি বারবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছি। এবার স্যার আমার রেগে গিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা? আমি ছুলে কি হয় তোমার? এখনো কেন আমার সাথে এমন করছো?
এত বছর জ্বালিয়েও আমাকে শান্তি পাওনি যে এখনো এমন দূরে দূরে থাকো। আবার সেই একই কথা বলছে যে আমি তাকে জ্বালিয়েছি। আমি এক ছিটকানি দিয়ে তার হাত ছাড়িয়ে জোরে বললাম, আমি আপনাকে জ্বালিয়েছি আর আপনি কি করেছেন? আপনি আমাকে খুব শান্তি দিয়েছেন। আমার কেমন লাগে সেটা আমিই বুঝি। আমার সেই আঘাতে মলম লাগাতে পারবেন না, যেহেতু এই আঘাতেও লাগানোর প্রয়োজন নেই বলে আমি হনহন করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার পর রুমে এসে দেখলাম স্যার এখনো বেডেই বসে আছে আর সেড সং শুনছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। আয়নায় দেখলাম স্যার আমার দিকে হতাশা চোখে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে এক ধরনের চাপা কষ্টের ছাপ। গানের কিছু লাইন আমাকে খুবই আকৃষ্ট করছে। আমি চুপচাপ শুনতে লাগলাম। ঝাপসা চোখে দেখে যাই তারার মেলা। কখনো বুঝিনি যেসব অভিনয় খেলা কি করে আমি বোঝাই বলো। কেন জীবন আমার এত আধার কালো? যন্ত্রণা সে তো মানে না, সে তো বুঝে না। ভুল বুঝে চলে গেলে জানি আসবে না কাছে আবার। এই গান স্যার শুনছে কেন? এই গান তো আমার শোনা দরকার। স্যার এখনো আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, যেন গানের মাধ্যমে তার মনের কষ্ট সে আমাকে শোনাচ্ছে। ভালোবাসার কফিন কাঁধে নিয়ে আমি আর কতকাল পাড়ি দেব? সমাধি টেনেও হারিয়ে আমি 1000 বছর ঘুমাব। আমার চোখে পানি এসে পড়ল। আমি তাকে আড়াল করে লুকিয়ে চোখের পানি মুছলাম। তারপর উঠে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সোফায় বসে ভাবছিলাম, আমার স্যারকে এভাবে না বললেও হতো। স্যার তো আমাকে ঔষধ লাগাতেই এসেছিল। এমন সময় স্যার আমার সামনে ব্যথার ঔষধ হাতে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম এখনো মুখটা শুকিয়ে রেখেছে। আমি হাত পেতে ঔষধটা নিতেই জগ থেকে পানি ঢেলে আমার হাতে ধরিয়ে দিল। আমি ঔষধটা খাওয়ার পরই সে চলে গেল। আমার সবকিছু মিলিয়েই খুব কান্না পেতে লাগল। সোফার ব্যাকসাইডে হাতের উপর মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি আমি স্যারের বুকে শুয়ে আছি বিছানাতেই। তার মানে স্যার আমাকে এখানে নিয়ে এসেছে। স্যারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবারও মন খারাপ হয়ে গেল। আমি উঠে নিচে চলে আসলাম। নাস্তার সময় স্যার বলল সে উপরে রুমেই খাবে। আমি তার প্লেটে নাস্তা নিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে স্যারের সামনেরটি টেবিলটায় রাখলাম। তারপর দাঁড়িয়ে রইলাম সেখানেই। স্যার ল্যাপটপ পাশে রেখে উপর থেকে প্লেটটা উঠাতেই ভেসে উঠল দুটি ত্রিভুজাকৃতির স্যান্ডউইচের মাঝখানের ফাঁকা জায়গায় জ্যাম দিয়ে ইংরেজিতে লেখা সরি। তার পাশে একটি সিদ্ধ ডিম, যেটাকে আমি জ্যাম দিয়ে একটি মুখশ্রী বানিয়েছি মন খারাপের। আর নাক হিসেবে লাগিয়েছি গাজরের একটি স্লাইস। অনেক কিউট লাগছে। তার পাশে দুটা লেটুস পাতা। স্যার তা দেখে একটু মুচকি হেসে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে শরীর আঁচলের কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে ফেললাম। স্যার আমার হাত টেনে তার পাশে বসালো, তারপর খুব নরম করে বলল, তুমি খেয়েছ? আমি মাথা নাড়িয়ে না বললাম। তারপর স্যার তার হাত দিয়ে আমার মুখে একটি স্যান্ডউইচ তুলে খাইয়ে দিতে লাগল। তারপর খাওয়ার মাঝখানে জিজ্ঞাসা করল, ব্যথা কমেছে? আমি মাথা নাড়িয়েই হ্যাঁ বললাম। স্যার আমার হাত ধরে বলল, আই এম সরি। তুমি এমনিতেই ব্যথা পেয়েছিলে আর আমি তার ভেতর তোমাকে কথা শোনালাম। তখনই সামিয়া এসে জানালো স্যারের সেই কড়া ফুফু এসেছে। আমি স্যারের দিকে তাকালাম আর স্যার আমার দিকে। তারপর দুজনেই একসাথে হেসে দিল কারণ কয়েকদিন আগেই স্যার এই মিথ্যা কথা বলেছিল আর আজ তা সত্যিই হয়ে গেল। একদিন সকালে শুভ্র স্যার আর আমি আবার জগিংয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। তাছাড়াও আজ একটু বেশিই গরম পড়েছে। ঘাম ঝরছে মুখ থেকে। আমি থেমে কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। স্যার পাশ থেকে তার রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে লাগল।
আমি তার দিকে তাকালাম আর সাথে সাথে দুজনেই একটা লাজুক হাসি দিল কারণ আমাদের দুজনেরই সেই মুহূর্তের কথা মনে আসছে যখন আমি একদিন স্যারের ঘাম মুছে দিয়েছিলাম ওড়না দিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই নাস্তার টেবিলে গেলাম। আমি মাকে সাহায্য করছি। সবাই খেতে বসে পড়েছে। ডাল ভুনা আনা হয়নি, তাই আমি উঠে আবার আনতে গেলাম। কিন্তু আনার সময় ভুলবশত ডালের চামিচটা নিচে পড়ে গেল আর খানিকটা ডালও ছিটিয়ে পড়েছে স্যারের ফুফুর পায়ের কাছে। আমি তাড়াতাড়ি মাফ চেতে নিলাম, কিন্তু তার আগেই ফুফু চেঁচিয়ে উঠল, একটি সামান্য চামচটাও সামলাতে পারে না এই মেয়ে, সংসার সামলাবে কিভাবে? আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বলে উঠল, আপা ভুল করে পড়ে গেছে। ফুফু আবার চেঁচিয়ে বলা শুরু করল, শ্বশুর শাশুড়ির সামনে ভুল হবে কেন? চামচটা পড়ে কিভাবে শুনি? বেশি লাই দিয়েছ বলেই এমন ভুল করার সাহস পায়। আমার বাড়ি গিয়ে দেখো ছেলের বউকে কিভাবে টাইট দিতে হয়। আমার হাত পা কাঁপতে লাগল তার কথা শুনে। এভাবে কখনো কেউ আমাকে বলেনি। চোখ ভরে উঠছে পানিতে। আর ফুফু বলেই যাচ্ছে, এই মেয়ে পারেটা কি শুনি? সেদিন যে পায়েসের এত গুণগান হলো, সেই পায়েস এই মেয়ে শুভ্রকে দিয়ে রাঁধিয়েছে। আমাকে তোমাদের কাজের বুয়া বলেছে। ছি ছি। শুভ্র তোকেও বলি, লজ্জা করে না বউর কাজ করে দিস? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে ঢুকোস, আর আমার ছেলেকে দেখ পানির গ্লাসটাও তুলে খেতে হয় না। স্যার চুপচাপ বসে তীক্ষ্ণ চোখে ফুফুর দিকে তাকিয়ে আছে। এবার ফুফু মার দিকে তাকিয়ে আবার বলতে লাগল, এত সুন্দর দুধে আলতা গায়ের রং ছেলের জন্য কোথায় তার থেকেও বেশি ফর্সা বউ আনবে? তা না শ্যামলা রঙের মেয়ে নিয়ে এসেছ, তা চেহারা যতই ভালো হোক গায়ের রং তো ফকফকা হতে হবে। আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে গেল। তখনই স্যার উঠে দাঁড়িয়ে রেগে তার হাতের কাচের গ্লাসটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ভাঙা কাচের শব্দে সবাই স্যারের দিকে তাকাল। স্যার রাগটাকে চেপে শান্তভাবে বলল, দেখো ফুফু, আমার হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে ভেঙে গেল, এখন আমাকে এর জন্য কি করবে? কারণ সুপ্তির হাত থেকে সামান্য একটা চামচ পড়ে যাওয়ার জন্য তুমি যা করলে, তাতে তো আমাকে তোমার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা। কিন্তু আমাকে তুমি কিছু বলবে না কেন? কারণ আমি এই বাড়ির ছেলে বলে, আর সুপ্তি বউ বলে ও একটা সামান্য ভুলও করতে পারবে না। কেন? আমাকে একটু বোঝাও তো। আর কি যেন বললে? আমার লজ্জা পাওয়া উচিত? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে যাই। স্ত্রীর কাজে সাহায্য করাই লজ্জা না? লজ্জা সেসব পুরুষদের পাওয়া উচিত যারা স্ত্রীর কাজে সাহায্য করে না। অ্যাকচুয়ালি তারা পুরুষই না, তারা কাপুরুষ। যেমন তোমার ছেলে। আর আমি বিয়ে করেছি একজন জীবন সঙ্গিনী পাওয়ার জন্য, কোনো শোপিজের জন্য না, যে তাকে ধবধবা ফকফকা হতে হবে। আমার জন্য আমার স্ত্রী এই পৃথিবীর সবথেকে সুন্দরী নারী, যার জন্য আমি সামান্য সাহায্য করা কি চাইলে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারি। তারপর রেগে গিয়ে হাত মুঠি করে টেবিলে বাড়ি দিয়ে বলল, সুপ্তিকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বাড়ি ততটাই ওর যতটা আমার। আমার বউয়ের সম্মান আমার সম্মান, আর শুভ্র আহমেদকে যে অপমান করবে তাকে সে ছেড়ে কথা বলবে না। বলেই চেয়ার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে অফিসে চলে গেল। ফুফু তো হা হয়ে গেছে, কিছুই মনে হয় বুঝতে পারছে না। সামিয়া তার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। আমার শ্বশুর শাশুড়ির মুখেও গর্বের হাসি। আর আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তবে এই অশ্রু খুশির। আজ সে আবার আমার মন ছুঁয়ে দিল সেই প্রথম দিনের মতো। বিকেলে ছাদের দোলনায় বসে স্যারের বলা কথাগুলো ভাবছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। স্যারের ফুফু একটু আগেই চলে গেছে, মুখ ফুলিয়ে কেউই তাকে আটকানোর চেষ্টা করেনি। তবুও আমি আটকাতে গিয়েছিলাম। ফুফু আমার দিকে তাকিয়ে কিছু না বলেই যেতে থাকে। আরেকবার আটকাতে যাব, কিন্তু সামিয়া আমার হাত ধরে আটকিয়ে রাখে। স্যার আজ খুব রেগে গিয়েছিল। সকালের নাস্তাটাও করেনি, আর আমি নিশ্চিত দুপুরেও কিছু খায়নি।
স্যারের মাথা ঠান্ডা করার আমার মাথায় একটা আইডিয়া আসলো। স্যার বাসায় আসলো রাত 9টা বাজে। দেখেই বোঝা যাচ্ছে এখনো মেজাজ খারাপ আর খাবারও খায়নি। সে ফ্রেশ হয়ে বের হতেই আমি তার হাত টেনে তাকে ছাদে নিয়ে আসলাম। স্যার বারবার বলছিল তার ভালো লাগছে না, ছাদে কেন নিয়ে যাচ্ছি, কিন্তু ছাদে এসেই চুপ হয়ে গেল, কারণ আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে। তার আলোয় সবকিছু খুব সুন্দর লাগছে। আমি গিয়ে ছাদের সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম, তারপর স্যারকেও ইশারা করলাম এসে বসার জন্য। স্যার কোমরে 2 হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে ঠিক আমার পাশে এসে বসল পা ডুবিয়ে। চাঁদের বিশাল প্রতিবিম্ব সুইমিং পুলের পানিতে পড়েছে। ঠান্ডা পানিতে আমরা পা ডুবিয়ে বসে আছি। ছাদের খোলা বাতাসে আমাদের চুল উড়তে লাগল। কিছুক্ষণ পর আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, আজকে আপনি সারাদিন কিছু খাননি তাই না? আমার কথা শুনে স্যার আবার গম্ভীর হয়ে গিয়ে অন্যদিকে তাকল। আর আমি স্যারের মুখের সামনে তুলে ধরলাম এক বাটি নুডলস। স্যারের বাটির দিকে নজর যেতেই আবেগী চোখে আমার দিকে তাকালো। আমি চোখ দিয়ে ধরার ইশারা করতেই স্যার বাটি হাতে নিয়ে খুশিতে আপ্লুত হয়ে গেল। তারপর ডান হাতে বাটি ধরে বাম হাত দিয়ে আমার একটি হাত তার কোলে টেনে বলল, জানো সুপ্তি, তোমার এই নুডলস আমি কত মিস করেছি। সেদিনের পর থেকে আমি আর কারোর হাতের নুডলস খাইনি। নুডলস দেখলেই আমার শুধু তোমার কথা মনে পড়ত। আমি তাকে বললাম, এখন কি শুধু কথাই বলবেন নাকি খাবেনও? স্যার একটা মিষ্টি দিয়ে আমার হাতে বাটি দিয়ে বলল, তুমি খাইয়ে দাও না। আমিও একটা লাজুক হাসি দিয়ে স্যারকে খাইয়ে দিতে লাগলাম। আর স্যার আমার দিকে তাকিয়ে রইল। খাওয়ার মাঝখানে আমি তার মুখের সামনে নুডলস সহ চামচ নিতেই স্যার আমার হাত খপ করে ধরে ঘুরিয়ে আমার মুখে খাইয়ে দিল। এভাবে চলতে লাগলো আমাদের নুডলস খাওয়া। খাওয়া শেষে আমি বাটিটা সাইডে রাখতে নিলাম আর স্যার আমার ওড়না দিয়ে মুখ মুছতে লাগল। আমি ঘুরে অবাক চোখে তাকাতেই আমার দিকে ভুরু নাচিয়ে ইশারা করল কি, তারপর মুচকি হেসে অন্যদিকে তাকালো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ স্যার আমার কাঁধে মাথা রাখল। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর স্যার আমার একটি হাত তার হাতের মুঠিতে নিয়ে বলল, জানো সুপ্তি, আমার না চাঁদ খুব ভালো লাগে। আগে প্রতিদিন চাঁদ উঠলে আমি একবার না একবার ছাদে এসে দেখতামই। আমি বললাম, এখন প্রতিদিন দেখেন না? স্যার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, না, এখন আমার কাছে এর থেকেও সুন্দর চাঁদ আছে, যাকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পর মন ভরে দেখি। আমি লজ্জা পেয়ে তার চোখের দিকে তাকাতেই আটকে গেলাম। খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে শীতল হাওয়ায় আবারও আমাদের চোখে চোখে যেন কথা হতে লাগল, কোনো এক অব্যক্ত কথা। একদিন বিকেলে আমার বড় বোনের মেয়ে আসলো। এইবার 3 বছরে পড়েছে। অনেক কিউট, কেমন ভাঙা ভাঙা কথা বলে। খালামণি খালামণি করে নাকি পাগল হয়ে যাচ্ছিল, তাই ভাইয়া নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে সে খালুর জন্যই বেশি পাগল হয়ে গেছে, খালামণির কথা আর মনে নেই। আর শুভ্র স্যারও একদম যেন মিশে গেছে ওর সাথে খেলায়। এত এত আদর করছে। স্যারও খুব খুশি ওকে পেয়ে। স্যার যে এত বাচ্চা পছন্দ করে তা তো আমি জানতামই না। আমি হলের সোফায় বসে বসে দূর থেকে তাদের খেলা দেখছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসে শুভ্র স্যারের দিকে দেখিয়ে বলল, এই শুভ্রটা না বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যায়, খুব পছন্দ করে বাচ্চা পোলাপান। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, বৌমা, এবার আমার শুভ্রকে ওর নিজের একটা বাচ্চা এনে দাও, আমরাও এখন নাতি নাতনির মুখ দেখি। মার কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম। স্যারও তখন এখানেই আসছিল। মার শেষের কথাগুলো শুনে আমার সাথে চোখে চোখ পড়তেই সেও লজ্জা পেয়ে আর আগালো না, চলে গেল। স্যার সেদিনের পর থেকে কয়দিন পরপরই বায়না ধরে আমার হাতের নুডলস খাওয়ার।
যখন তখন বলবে, সুপ্তি নুডলস বানিয়ে নিয়ে এসো না প্লিজ। আমার আর কি করার, আমাকেও বানিয়ে আনতে হয়। কিন্তু এখন অ্যাডভান্স যোগ হয়েছে, আমাকে খাইয়েও দিতে হয়। স্যার আমাকে একটি কমলার খোসা ছাড়িয়ে দিতে বলে বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল। আমার একটু দুষ্টুমি করতে মন চাইল। আমি চুপি চুপি তার চোখের সামনে একটি কমলা ধরে রস ছিটিয়ে দিল। স্যার ধরফরিয়ে বসে পড়ে হাত দিয়ে চোখ কচলাতে লাগল, আর আমি হাসতে হাসতে পালানোর জন্য এক পা বাড়াতেই পেছনে থেকে হাতে একটা হেঁচকা টান অনুভব করে গিয়ে পড়লাম স্যারের উপর। আমি উঠার চেষ্টা করছি, কিন্তু স্যারও শয়তানি হাসি দিয়ে আমাকে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঘুরে তার নিচে আমাকে ফেলে আমার হাত বিছানার সাথে চেপে ধরল। আমি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর স্যার আমাকে দেখে যাচ্ছে একদৃষ্টিতে। আর আমি বলছি, আর করব না, এই কানে ধরছি, প্লিজ ছাড়ুন। আমি ভর্তা হয়ে গেলাম। না, আমার কোনো কথা মনে হয় তার কানে ঢুকছে না। কি রে বাবা, চোখ খুলেই ঘুমিয়ে গেল না তো? স্যার এবার আস্তে আস্তে তার মুখ আমার খোলা চুলের কাছে এনে ঘ্রাণ নিতে লাগল। আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, ধক ধক করেই যাচ্ছে। কি করে নিজেকে ছুটাই? হাত এখন কিছু টালগা হয়ে গেছে, সেই সুযোগে আমিও হাত ছাড়িয়ে হেসে হেসে স্যারকে সুরসুরি দিতে লাগলাম। স্যার আমার উপর থেকে সরে যেতেই খিলখিলিয়ে হেসে উঠে দিল দৌড়, কিন্তু দরজা পর্যন্ত যেতেই স্যার আবার আমার হাত ধরে ফেলল পেছনে থেকে। এক টান দিয়ে আমাকে তার বুকে এনে ফেলে আমার পেছনে তার দু হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরল। আমি আমার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে তাকে সমানে সরানোর চেষ্টা করছি। তাতে শুধু একটা জিনিস হলো, আমি হয়রান হলাম, আর কিছুই না। হয়রান হয়ে মুখ ফুলিয়ে নিচে তাকিয়ে রইলাম। স্যার একটা বাঁকা হাসি দিয়ে বলল, শক্তি খাটানো হয়ে গেছে? স্যার তার হাতের এক আঙ্গুল দিয়ে আমার কপাল থেকে শুরু করে আলতো ছুঁয়ে নিচে যেতে লাগল। আমি ফট করে বলে উঠলাম, মা আপনি? স্যার সাথে সাথে আমাকে ছেড়ে পিছনে তাকাল, কিন্তু দেখল কেউ নেই। আমি তাকে জিহ্বা দিয়ে মুখে ভেঙচি দিয়ে এক দৌড় দিয়ে হাওয়া হয়ে গেলাম। আর স্যার কোমরে হাত দিয়ে হাসতে লাগল। একদিন বিকেলে শপিং মলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। আমি একাই এসেছি, সেখানে হঠাৎ তোমার সাথে দেখা। তারপর আমার মন খুশিতে ভরে উঠল এতদিন পর নিজের বেস্টুকে সামনে দেখে। আমি ছুটে গিয়ে তোমার নাম ধরে ডাকলাম। তমাও আমাকে দেখে এক পলকের জন্য খুশিতে ঝিলিক মেরে উঠল, কিন্তু পরক্ষণেই ওর চেহারায় খুশির বদলে রাগ ভিড় করল। ও পিছনে ফিরে হাঁটতে লাগল। আমি ছুটে গিয়ে ওর পথ আগলে ওর হাত ধরে বললাম, তমা আমাকে প্লিজ মাফ করে দে। তমা ওর হাত ছাড়িয়ে বলল, আমাকে চিনিস তুই? অদ্ভুত তো। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম, তমা এরকম বলিস না, আই এম সরি। তমা বলল, আর কি বলবো সুপ্তি, তুই এমন কেন করলি? কথা নেই বার্তা নেই, একদম উধাও। আর এখন তোর আমার কথা মনে পড়েছে। আমি তমাকে ধরে কেঁদে ফেললাম। বললাম, তমা তুই জানিস না আমার কিছু সমস্যা ছিল। তমা বলল, এমন কি সমস্যা থাকতে পারে যে তোকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া লাগে? আমার কথা না হয় বাদই দিল। তুই জানিস শুভ্র স্যারের কি অবস্থা হয়ে গিয়েছিল? পাগল হয়ে গিয়েছিল, পাগল। রাত 1টা বাজে আমার বাসার সামনে দাঁড়িয়ে থেকেছে শুধুমাত্র জানার জন্য যে আমি তোর কোনো খোঁজ পেয়েছি কিনা। আমি তো শুনেছি স্যারের পর থেকে ভালোভাবে ক্লাসও নিত না, অন্যমনস্ক হয়ে থাকত। আমাদের ফাইনাল পরীক্ষার সময় প্রতিদিন তোকে খুঁজে বেরিয়েছে। তার কিছুদিন পরই স্যার কলেজ ছেড়ে দেয়। স্যার তোকে কত ভালোবাসে। আর তুই এতটা নিষ্ঠুর তুই কি করে হলি? তমার কথাগুলো চুপ হয়ে শুনছিলাম। শেষের কথাটা শুনে বললাম, শুভ্র স্যার তোকে বলেছে সে আমাকে ভালোবাসে?
তমা আমাকে ধরে বলল, সব কথা কি বলে দিতে হয়? তমাকে অবশেষে অনেক কষ্টে মানাতে পারলাম। যখন ও শুনল আমার সাথেই স্যারের বিয়ে হয়েছে তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস বিয়েটা স্যারের সাথেই হয়েছে। তোকে শেষমেশ না পেলে হয়তো স্যার পাগলই হয়ে যেত। তারপর জানলাম তমারও 1 বছর হলো বিয়ে হয়েছে আর এখন ও প্রেগনেন্ট। তমার ফোন নাম্বার আর অ্যাড্রেসও এনেছি। গাড়িতে বসে বসে তমার কথাই ভাবছি। সবার চোখেই আমি দোষী। সবাই আমাকেই দোষ দিচ্ছে, কিন্তু আমি আমার কথা আর কাউকে বলতে পারছি না। তমা স্যারকে নিয়ে যা যা বলল তা কি সত্যি? ও আবার কোনো ভুল বুঝেনি তো? যদি ভুল নাই হয়ে থাকে তবে আমি সেদিন যা দেখেছিলাম তার কি মানে ছিল? স্যারের আমার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও আমার কতটা খেয়াল রাখে, যত্ন করে, কেন? আমারও স্যারের প্রতি কত রাগ, অভিমান জমা আছে, কিন্তু স্যারের সামনে গেলেই সব যেন কোথাও উধাও হয়ে যায়। ইচ্ছে করে সেসব নিয়ে না ভাবতে, কিন্তু সেদিনের দেখা দৃশ্যও আমার পিছু ছাড়ছে না। আমার চোখে দেখা কি করে ভুল হতে পারে? প্রশ্নের উত্তরগুলো স্রোতের বিপরীত পেয়ে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। যখনই এসব নিয়ে ভাবি আমার মাথা ফাঁকা ফাঁকা লাগতে থাকে। বাসায় পৌঁছে বিছানায় গা এলিয়ে দিল ম। কেমন যেন ক্লান্ত লাগছে, অনেক ক্লান্ত। আচ্ছা, এই ক্লান্তিটা কি শরীরের নাকি মনের? ভালো লাগছে না। আমার এগুলো নিয়ে ভাবতে আর ভালো লাগছে না। তাই ভাবনা ছেড়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল ম। কতক্ষণ ঘুমিয়ে রইলাম জানি না। মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকালাম। চোখ খুলতেই দেখলাম একটি উদ্বিগ্ন মুখ। শুভ্র স্যার আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, সুপ্তি, শরীর খারাপ লাগছে? এই অসময়ে ঘুমিয়ে রয়েছ? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ফোন হাতে নিয়ে দেখলাম রাত 8টা বেজে গেছে। ওহ নো, এতক্ষণ ঘুমিয়েছি। মাগরিবের নামাজটাও বাদ গেল। আমি উঠে বাথরুমে চলে গেলাম। বের হয়ে দেখি স্যার রুমে নেই। কিছুক্ষণ পর এশার নামাজের সাথে মাগরিবের কাজা নামাও আদায় করে নিচে চলে গেলাম। গিয়ে দেখি সামিয়া আর মাকে নিয়ে হাসাহাসি করছে আর চা খাচ্ছে। মা আমাকে দেখে ডেকে বসতে বলে হাতে 1 কাপ চা তুলে দিল আর বলল, ভালো লাগছিল না তাই এই অসময়েই চা বানিয়ে খাচ্ছি। চায়ের কাপে চুমুক দিয়ে এখন একটু ভালো লাগছে। শুভ্র স্যারকে কোথাও দেখছি না। আমার কৌতূহলী চোখ বারবার এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। মা হয়তো বুঝতে পারল তাই বলল, শুভ্র ছাদে আছে, নাহিদ এসেছে, ওর সাথেই কথা বলছে। তারপর আমার হাতে চায়ের ট্রে ধরিয়ে দিয়ে উপরে পাঠিয়ে দিল। আমি চায়ের ট্রে হাতে দরজার কাছে আসতেই আমার কানে আসল শুভ্র স্যারের গলা। স্যার বলছে, নাহিদ, বিয়ের আগের আর পরের অবস্থাকে একসাথে গুলিয়ে ফেলিস না। বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তা হ্যান্ডেল করতে হবে, কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। এখন তুই যেমন ইচ্ছা রিয়েক্ট করতে পারিস, কিন্তু তখনও যদি এমন করিস তাহলে সেটা তোদের দুজনেরই বাধবে। সম্পর্কগুলোর মধ্যে প্রশ্ন উঠে আসবে। তাদের এই কথার মাঝেই আমি ট্রে হাতে সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে তারা দুজনেই চুপ হয়ে গেল। আমি তাদের সামনেরটি টেবিলে ট্রে রেখে চা দিল ম হাতে। নাহিদ ভাইয়া বলছে, আরে ভাবি যে। ভাবি আপনিও বসেন। আমি বললাম, না থাক, আপনারা কথা বলুন, বলে চলে আসলাম সেখান থেকে। সকালে মা, বাবা, সামিয়ে আবার নানু বাড়ি চলে গেল মাকে ডাক্তার দেখাতে। নানু বাড়ির পাশেই নাকি কোনো ডাক্তার আছে ভালো। বেশ কিছুদিন সেখানে বেরিয়েও আসবে। একটু পর স্যারও অফিসে চলে গেল। আমি এই বড় বাড়িতে একা হয়ে গেলাম। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, টিভি দেখলাম, তারপর রান্নাটাও সেরে ফেললাম। দুপুরের একটু পরই স্যার এসে পড়ল।
আমি বাসায় একা আছি তাই তাড়াতাড়ি এসেছে। সে ফ্রেশ হয়ে আসলে আমি তাকে খেতে দিল। স্যার খাবার মুখে দিয়েই আমার দিকে তাকালো। আমি জানি স্যার কেন তাকিয়েছে, কারণ আমি আজ খাবারে একটু বেশি ঝাল দিয়েছি। স্যার তাকাতেই আমি কানে হাত দিয়ে মুচকি হেসে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বললাম, সরি। স্যার বলল, শুধু আজকের জন্যই। সন্ধ্যার দিক দিয়ে আকাশে কালো মেঘ করে ঢেকে গেল। মনে হয় খুব বৃষ্টি হবে। স্যার সোফায় বসেছিল। আমার মনে পড়ল ছাদে কিছু জামাকাপড় আছে। আমি দৌড়ে ছাদে গেলাম। তাড়াতাড়ি জামা কাপড় তুলতে না তুলতেই ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়ল। আমি জামা কাপড় নিয়ে দৌড়ে গেলাম। শাড়ি পরার কারণে বেশি জোরে দৌড়াতেও পারছি না। আমি আংশিক ভিজে গেছি, তবে মাথা ভালোই ভিজেছে। রুমে এসে দেখি স্যার এখনো সোফাতেই বসে রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও আছে। আমি টাওয়েল তুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো সামনে এনে মুছতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম শুভ্র স্যার আমার দিকে কেমন যেন তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পলকহীনভাবে। আমি পিছনে ঘুরে তাকাতেই স্যার হঠাৎ অপ্রস্তুত হয়ে উঠে গিয়ে বাইরে চলে গেল। সেদিন রাতে ঘুমানোর সময় স্যার আর আমাকে জড়িয়েও ধরল না, বারবার এপাশ ওপাশ করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি স্যার সোফায় ঘুমিয়ে রয়েছে। আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি স্যারের স্ত্রী, আমার উপর তার পুরো অধিকার আছে। স্যার তো চাইলে জোরও করতে পারত, কিন্তু স্যার তা কখনোই করেনি। কেন জানি না, যখনই স্যার আমার কাছে আসে তখনই আমার মাথায় সেই দৃশ্য ভেসে ওঠে। একটু আগেই স্যার অফিসের জন্য বেরিয়ে গেছে। আমি বেকনিতে দাঁড়িয়ে দেখছি দারোয়ান চাচা লাঠির ওপর ভর দিয়ে ঝিমিয়েই যাচ্ছে। ঝিমুতে ঝিমুতে যখনই মাথা লাঠি থেকে সরে যেতে নেয় তখনই ধর্মরিয়ে জেগে চারপাশে চোখ বুলায়। আমি আজ পর্যন্ত যত দারোয়ান দেখেছি সবাইকে শুধু ঝিমাতেই দেখেছি। প্রাচীরের বাইরে চোখ পড়তেই দেখলাম একটি আমার বয়সের শাড়ি পরা মেয়ে রেগে হনহন করে হেঁটে যাচ্ছে, আর তার পেছনে পেছনে একটি ছেলে হোন্ডা হাত দিয়ে টানতে টানতে করুণ মুখে কি যেন বলছে। হঠাৎ ছেলেটি হোন্ডা থামিয়ে মেয়েটির সামনে এসে কান ধরে দাঁড়াল। মেয়েটি থেমে আশেপাশে তাকিয়ে দেখল, তারপর একটি লাজুক হাসি দিয়ে ছেলেটির কান থেকে হাত ছাড়িয়ে দিল। ছেলেটিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইকে উঠে মেয়েটিকে ইশারা করতেই মেয়েটি বাইকে দু হাত দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরল। তারপর তারা চলে গেল। কি সুন্দর দৃশ্য! মনে হয় দুজনের নতুন বিয়ে হয়েছে। খুনসুটি পর্ব চলছে। কত ভালোবাসা তাদের মধ্যে। আচ্ছা, আমার আর স্যারের সম্পর্কের ভবিষ্যৎ কি? এতদিন ধরে বিয়ে হয়েছে, তবুও আমাদের ভেতর কিছু স্বাভাবিক নেই। আমরা এখনো আর 5টা স্বামী স্ত্রীর মতন হতে পারিনি। এখনো আমাকে ছুতে মন চাইলেও সে পারে না। আমাদের সম্পর্কে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আমাদের সম্পর্কে কি ভালোবাসা আছে? এসব ভাবতে ভাবতেই চলবে।